আমরা এখন চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটির সমাধান করব। আমরা সৃজনশীল প্রশ্নের শুরুতে কিউআর কোড দেখতে পাচ্ছি। আমরা ইজি হায়ার ম্যাথ বই থেকে এই প্রশ্নটা সমাধান করছি। ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা সৃজনশীলের পাশে এরকম কিউআর কোড দেওয়া থাকবে, যে কিউআর কোডটি স্ক্যান করলে আপনারা সেই সৃজনশীল প্রশ্নটির সমাধান ভিডিও আকারে দেখতে পাবেন। তো আশা করব আপনারা সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। আমরা আমাদের এখানের মধ্যে চট্টগ্রাম বোর্ড 2023-এ আসা এই সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকে দেখতে পাচ্ছি দুইটা তথ্য দেওয়া, 1 + 1/3x - 5 + 1/3x - 5 হোল স্কোয়ার + 1/3x - 5 হোল কিউব প্লাস ... আরেকটা তথ্য হলো 6 + 66 + 666 .. এই দুইটা তথ্য দেওয়া। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে 3.02 পৌনঃপুনিক, এটিকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো। খেয়াল করলে দেখবেন 2 এর উপরে কিন্তু একটা পৌনঃপুনিকের চিহ্ন দেওয়া রয়েছে। তো 3.02কে মূলদীয় ভগ্নাংশে আমাদেরকে প্রকাশ করতে বলছে। খ নাম্বার প্রশ্ন হলো 2 নং ধারার আলোকে প্রমাণ করো যে ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 2/3 × 10/9 × 10⁻n - 1 গ নাম্বার প্রশ্নটা হলো x এর উপর কি শর্ত আরোপ করলে 1 নং অনন্ত গুণোত্তর ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। অর্থাৎ উদ্দীপকের মধ্যে যে দুইটা ধারা দেওয়া ছিল সেই দুইটা ধারা দিয়ে এখানে দুইটা প্রশ্ন বানানো হয়েছে। খ নাম্বার প্রশ্নটা তৈরি করা হয়েছে 2 নং ধারা দিয়ে, আর গ নং প্রশ্নটা তৈরি করা হয়েছে 1 নং ধারা দিয়ে। তো চলেন আমরা সম্পূর্ণ সৃজনশীল প্রশ্নটির সমাধান করি। সবার প্রথমে ক নাম্বার প্রশ্নটা সমাধান করব। এখানে বলা হয়েছে 3.02 পৌনঃপুনিক, এটিকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করার জন্য। মূলদীয় ভগ্নাংশ মানে হলো এখানে অন্তত দশমিক আকারে আছে, আমরা থেকে লব এবং হর আকারে একটা ভগ্নাংশ আকারে প্রকাশ করব। তো 3.02 আমরা জানি যে পৌনঃপুনিক যখন থাকে তখন নিয়ম হচ্ছে দশমিকের পাশে, দশমিকের ডান দিকে আমরা দেখব পৌনঃপুনিক দিয়ে কয়টা অঙ্ক আছে। পৌনঃপুনিক দিয়ে একটা অঙ্ক আছে, দেখেন এই যে একটা অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে। আমরা দেখব পৌনঃপুনিক আছে কয়টা অঙ্কের উপরে। একদম শুরুর কথাটা একটু বলি, শুরুর কথাটা। সংখ্যাটা আপনি লিখলেন, সমান চিহ্ন দিবেন, হ্যাঁ সমান চিহ্ন দিবেন, এরপর একটা ভাগ চিহ্ন দিয়ে দিবেন, হ্যাঁ একটা ভাগ চিহ্ন দিয়ে দিবেন। আমি একটু লিখেই দেখাই, এখানের মধ্যে একটু লিখে দেখাই 3.02 2 এর উপরে পৌনঃপুনিক। আমরা করব কি, একটা ভাগ চিহ্ন দিয়ে ফেলবো। এবার দেখব দশমিকের ডান দিকে পৌনঃপুনিক আছে কয়টা অঙ্কের উপরে, একটা অঙ্কের উপরে, তাহলে একটা 9 দিব হরের মধ্যে। আমরা হরের কাজটা আগে করে ফেলি। তো দশমিকের ডানে পৌনঃপুনিক আছে যেই কয়টা অঙ্কের উপরে, আমরা হরের মধ্যে ওই কয়টা 9 দিব। এখানে একটা অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে, তো আমরা একটা 9 দিলাম। আর দশমিকের ডানে পৌনঃপুনিক ছাড়া অঙ্ক আছে কয়টা, একটা, তাহলে আমরা একটা 0 দিব। দশমিকের ডানে পৌনঃপুনিক ছাড়া অঙ্ক আছে কয়টা, একটা, তাহলে আমরা একটা 0 দিব। ব্যাস আমাদের হরের কাজ শেষ। আমরা এখন লবে চলে যাব। লবে গিয়ে করবো কি, টোটাল সংখ্যাটা লিখবো, কোনো দশমিক পৌনঃপুনিক এদের দিকে তাকাবো না, এগুলো বাদ। সম্পূর্ণ সংখ্যাটা কত হয়, এই যদি আমরা এইগুলো বাদ দিই তাহলে সম্পূর্ণ সংখ্যাটা হচ্ছে 302 বিয়োগ, হ্যাঁ বিয়োগ আমরা দেখব পৌনঃপুনিক ছাড়া কত হয়। পৌনঃপুনিক ছাড়া টোটালটা কত, দশমিককে আমরা হিসাবেই ধরবো না। লবের মধ্যে গিয়ে দশমিককে আমরা হিসাবেই ধরবো না। দশমিক বাদে পুরাটা হয় 302 বিয়োগ পৌনঃপুনিক বাদে পুরাটা হয় 30। আমরা কিন্তু দশমিককে হিসাবেই ধরতেছি না, 30। তাহলে আমরা উপরে লিখবো, এই যে এখানে লিখবো 30। আমরা যদি আরেকবার একটু পুরো কথাটা বলে দিই, প্রথমে হরে চলে যাব। দশমিকের ডানে পৌনঃপুনিক দেওয়া অঙ্ক আছে কয়টা, একটা, তাহলে একটা 9 দিব। দশমিকের ডানে পৌনঃপুনিক ছাড়া অঙ্ক আছে কয়টা, একটা, তাহলে একটা 0 দিব। ব্যাস হরের কাজ শেষ। এবার লবে গিয়ে দশমিককে বাদ দিয়ে পুরা সংখ্যাটা কত হয় 302 লিখলাম, বিয়োগ পৌনঃপুনিক ছাড়া বাকি যা আছে এটা সম্পূর্ণ কত হয় 30 লিখলাম। এবার ক্যালকুলেশন করে দেখেন যে রেজাল্ট কত আসে। তাহলে আমরা এখানে দেখতেছি যে উপরে 302 থেকে যদি আমরা 30 বিয়োগ করি তাহলে হয় 272, নিচে হচ্ছে 90। এবার এখানে কাটাকাটি করা গেলে আমরা কাটাকাটি করে ফেলবো এবং কাটাকাটি যায়। আমরা 2 দিয়ে কাটতে পারি, 2 90-এর মধ্যে 45 বার যায়, 2 272-এর মধ্যে 136 বার যায়। তাহলে এই যে 3.02 পৌনঃপুনিক, এটা মানেই কিন্তু হলো 136/45, হ্যাঁ 136 / 45। এটা যা এটা তা। আপনারা তো আশা করি জানেন যে এই যে 3.02 এটা মানে কি আসলে। 3.02 পৌনঃপুনিক এটা মানে হলো 3.02222, অর্থাৎ এটা চলতে থাকবে, এটা চলতে থাকবে। তো এইমাত্র যে আমাদের সামনে রেজাল্ট বের হয়েছে একটা,
136 ডিভাইডেড বাই 45। আপনারা যদি ক্যালকুলেটরে টিপ দেন তাহলে দেখবেন ঠিক এই রেজাল্টটাই আসবে আপনাদের সামনে, 3.0222222 ডট 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 এভাবে করে আসবে। তাহলে 130, আমি একটু দেখাইও দিই, 136 ডিভাইডেড বাই 45, 136 ডিভাইডেড বাই 45, এই যে দেখেন 3.02222 চলবে, শেষ হবে না, এটা চলতেই থাকবে, এই জন্যই তো পৌনপুনিক এটা। ওকে, তাহলে আশা করি আমরা সবাই এটা বুঝতে পারলাম। তাহলে আমাদের এটা হয়ে গেল, ক নাম্বার প্রশ্নটার সমাধান করা শেষ। এরপর আমরা একটু খ নাম্বার প্রশ্নটার দিকে তাকাই। খ নাম্বার প্রশ্নে কি বলছে, 2 নং ধারার আলোকে প্রমাণ করো যে ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 2/3 ইন্টু 10/9 ইন্টু 10 টু দি পাওয়ার n - 1 - 1। ওকে ফাইন। তাহলে 2 নং যেই ধারাটা, সবাই একটু খেয়াল করেন, এই ধরনের প্রশ্নের সমাধান সিস্টেম কিন্তু একই, হ্যাঁ। আর এই প্রশ্নটাই কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে আসতেছে, সেটা হচ্ছে 6 প্লাস 66 প্লাস 666 প্লাস ডট ডট ডট, অর্থাৎ একই সংখ্যা বারে বারে, একই সংখ্যা বারে বারে 6, এবার 6 বাড়লো 6 6, এবার 6 আরও বাড়লো 6 6 6, এরপরে আরও বাড়বে। তাহলে একই সংখ্যা বারে বারে, একই সংখ্যা বারে বারে, এই ধরনের অঙ্কতে যদি আমাদেরকে প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে বলে, তখন কিন্তু সিস্টেম একই। সিস্টেমটা কি? প্রথমে আমাদেরকে এই ধারাটা, যেই ধারাটা এখানে দেওয়া আছে, এই ধারাটিকে 1-এ রূপান্তর করতে হবে, এরপর এই ধারাটিকে 9-এ রূপান্তর করতে হবে, এরপর সূত্র প্রয়োগ করার জন্য যা যা করণীয় করতে হবে। এই একই সিস্টেম এই ধরনের প্রত্যেকটা অঙ্কের মধ্যে করতে হয়। ওকে, তাহলে চলেন আমরা অঙ্কটা করে ফেলি। তাহলে আমাদেরকে যেহেতু বলছে প্রথম n সংখ্যক পদের সমষ্টি বের করো, আমরা যেহেতু প্রথম n সংখ্যক পদের সমষ্টি এখনও জানি না, এই জন্য আমরা ধরে নিলাম, মনে করি ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn। তাহলে Sn ইকুয়াল টু ধারাটি, একবারে লাস্টে গিয়ে লিখলাম nতম পদ। কেন লিখলাম nতম পদ? কারণ আমাকে বলছে প্রথম n সংখ্যক পদের সমষ্টি বের করো। এখন প্রথম n সংখ্যক পদের সমষ্টি বের করব, অথচ আমি এখনও অঙ্কের মধ্যে কোনো n আনলামই না, তাহলে কি হইল? এই জন্য আমরা লিখলাম, অঙ্কের শেষে লিখলাম যে nতম পদ। এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, ডট 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 nতম পদ। এবার আমরা 1-এ রূপান্তর করব, এবং একটা কথা এখনই বলে রাখি, এই nতম পদ কথাটার আর কোনো পরিবর্তন হবে না, এটা এইভাবেই করেই চলবে, এইভাবে করে এটা চলতে থাকবে। আচ্ছা, তো এখন দেখেন, আমরা এখান থেকে যদি 6 কমন নিই, তাহলে কিন্তু পুরোটা 1-এ রূপান্তর হয়ে যায়। 6 দিয়ে 6কে ভাগ করলে 1, 6 দিয়ে 66কে ভাগ করলে 11, তো 1 প্লাস 1 1 প্লাস 1 1 1 প্লাস ডট ডট ডট। এখানে আমরা কোনো পরিবর্তন করতে পারবো না, যা আছে তাই থাকবে। এবার আমরা 9-এ রূপান্তর করব। 9-এ কীভাবে করে রূপান্তর করব? আমরা করব কি, 9 দিয়ে ভাগ 9 দিয়ে গুণ, 9 দিয়ে ভাগ 9 দিয়ে গুণ। এখানে লেখাটাকে আমি দেখা যাচ্ছে, এই যে আমি এখানে আমাদের দেখাই, 6 ইন্টু 1 প্লাস 1 1 প্লাস 1 1 1 প্লাস ডট 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 প্লাস nতম পদ, তাই না? nতম পদ আর লিখলাম না এখানের মধ্যে। তো এই যে 6 ইন্টু এটা, তো 6কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি, 9 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু কোনো পরিবর্তন হয় না, কারণ 9 দিয়ে ভাগ 9 দিয়ে গুণ, 9 9 কাটা যায় না? হ্যাঁ, কাটা যায়। তো একটা কাজ করি আমরা, এই যে 9 দিয়ে ভাগ, ওকে ফাইন, আর এই যে 9 এখানে গুণাকারে দেখা যাচ্ছে, এই 9 দিয়ে ব্র্যাকেটের ভিতরের সবাইকে গুণ করে দিতে পারি আমরা, 6/9, আর 9 দিয়ে যদি গুণ করে দেই, তাহলে 9 9 9 9 9 9, এভাবে করে এটা পরিবর্তন হয়ে গেল, 9-এ রূপান্তর হয়ে গেল, 9-এ রূপান্তর হয়ে গেল। কিন্তু ওই nতম পদকে আমরা কিছু করতে পারবো না। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা 1-এ রূপান্তর শেষ, 9-এ রূপান্তর শেষ। এবার আমরা 9কে লিখতে পারি 10 - 1, 99কে লিখতে পারি 100 - 1, 999 লিখতে পারি আমরা 1000 - 1। nতম পদকে আমরা সংখ্যা যেহেতু জানি না, যদি আমি জানতাম যে nতম পদের সংখ্যাটা এত, তাহলে আমি তাকে এরকম ভেঙে লিখতে পারতাম, হ্যাঁ, এরকম ভেঙে লিখতে পারতাম। যেহেতু আমি জানি না, এর জন্য যা আছে তাই লিখলাম। পরবর্তী লাইনে যাই। পরবর্তী লাইনে গিয়ে যেই কাজটা করব, মাইনাস চিহ্নের আগে পরে, মাইনাস চিহ্নের আগে পরে তাদেরকে আমরা ভাগ করে ফেলবো, মানে আলাদা করে ফেলবো। 10 প্লাস 100 প্লাস 1000 লিখলাম, এবং প্লাস nতম পদকে লিখলাম। -1 -1 -1, একটা মাইনাস কমন নেওয়া যায়, যেহেতু বারে বারে মাইনাস আছে, একটা মাইনাস কমন নেওয়া যাইতে পারে। ওখানে লাইনের আর জায়গা নাই দেখে, হ্যাঁ, জায়গা নাই দেখে আমি এটা নিচে লিখছি, আপনারা কিন্তু এটার পাশাপাশি লিখবেন, জায়গা না থাকলে নিচের দিকে লিখবেন। ওকে, একটা মাইনাস কমন নিলাম, তাহলে মাইনাস দিয়ে মাইনাস, তাহলে কী হবে, মাইনাসে মাইনাসে প্লাস 1, মাইনাসে মাইনাসে প্লাস 1, মাইনাসে মাইনাসে প্লাস 1, ডট 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 nতম পদ। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার nতম পদকে আপনি এখানেও লিখলেন, আবার nতম পদকে এখানেও লিখলেন, কেন লিখলেন? আপনারা একটু চিন্তা করেন তো, যে আমি যদি ঠিক আগের লাইনটাতে nতম পদটা আমার জানা থাকতো, তাহলে আমি তাকে কি এই লাইনে এসে এদের মতোই ভেঙে ভেঙে লিখতাম না? একটু চিন্তা করেন আপনি।
যদি nতম পদের সংখ্যাটা আমাদের জানা থাকতো তাহলে কি এদের মতো যেমন ভাঙলাম, এই যে এটাকে যেমন ভাঙলাম, এটাকে যেমন ভাঙলাম, তাহলে nতম পদটাকেও আমি ভেঙে লিখতাম না? হ্যাঁ, nতম পদটাকেও আমরা ভেঙে লিখতাম যদি আমাদের জানা থাকতো সংখ্যাটা। তাহলে nতম পদকে যদি আমি ভেঙে লিখতাম তাহলে অবশ্যই সেখানেও মাইনাসের আগে একটা সংখ্যা থাকতো, মাইনাসের পরে একটা সংখ্যা থাকতো। তাহলে মাইনাসের আগের সংখ্যাটা এদের সাথে লিখতাম, আর মাইনাসের পরের সংখ্যাটা এদের সাথে লিখতাম, তাই না? এখন আমি যেহেতু সংখ্যাটা জানি না, তো এই জন্য আমরা এই nতম পদটাকে, এই যে আগেরটা চিন্তা করে nতম পদটাকে এদের সাথেও লিখছি, পরেরটাকে চিন্তা করে nতম পদটাকে পরেরটার সাথেও লিখছি। যে আরে ওই nতম পদের মধ্যেই তো আমার দুইটা সংখ্যা বসার কথা, মাইনাসের আগে পরে। তাহলে আগেরটাও আমার জানা নাই, পরেরটাও জানা নাই, এই জন্য আমি আগেরগুলোর সাথে nতম পদ লিখে দিছি, পরেরগুলোর সাথেও nতম পদ লিখে দিছি। আশা করি আপনারা সবাই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। এবার দেখেন যে বিষয় 6/9 তাকে আমরা কিছু করলাম না, সে এভাবেই থাকুক। আমরা এখন সূত্র প্রয়োগ করতে পারবো এতটুকুর জন্য 10 প্লাস, আচ্ছা এখানে একটা কাজ করি, আপনাদের একটা জিনিস দেখাই দিই। এই লাইনটা আপনারা না লিখলেও চলবে, হ্যাঁ এই লাইনটা আপনারা না লিখলেও চলবে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এটা কি? এটা সিম্পল একটা জিনিস, 10 10 100 10 স্কোয়ার 1000 10 কিউব ডট 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 nতম পদ 10 টু দি পাওয়ার n। বলতে পারেন স্যার 10 টু দি পাওয়ার n? একটু খেয়াল করেন, এটা প্রথম পদ, এই যে এটা প্রথম পদ, তাহলে 10 টু দি পাওয়ার 1। এটা দ্বিতীয় পদ, তাহলে 10 স্কোয়ার। এটা তৃতীয় পদ, তাহলে 10 কিউব। তাহলে আমরা দেখতেছি সংখ্যাটা যততম পদে আছে 10-এর পাওয়ার তত, সংখ্যাটা যততম পদে আছে 10-এর পাওয়ার তত, সংখ্যাটা প্রথম পদে আছে 10-এর পাওয়ার 1, সংখ্যাটা দ্বিতীয় পদে আছে 10-এর পাওয়ার 2, সংখ্যাটা তৃতীয় পদে আছে 10-এর পাওয়ার 3। তাহলে এই সংখ্যাটা nতম পদে আছে 10-এর পাওয়ার n। আমি কিন্তু n এর মান জানি না, কিন্তু আমি কিন্তু n লিখছি, আমি কিন্তু n এর মান জানি না। আচ্ছা, তাহলে 10 টু দি পাওয়ার n। আর এবার দেখেন এতটুকুর জন্য একটা জিনিস, 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট 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 nতম পদ। আচ্ছা, যেহেতু এখানে বারে বারে n, বারে বারে n, বারে বারে n, 1, দুঃখিত এটা 1, বারে বারে 1 যেহেতু এখানের মধ্যে আছে, nতম পদের সংখ্যাটা তো আমরা জানি না। আচ্ছা, আমি যদি জানতাম যে এটা প্রথম পদ 1, দ্বিতীয় পদ 1, তৃতীয় পদ 1 ডট 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 10তম পদেও 1 আছে, যদি আমি জানতাম যে 10তম পদে 1 আছে, দয়া করে একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, 10তম পদে 1 আছে, তাহলে আমি বুঝতাম কি যে প্রথমে 1, প্রত্যেকটা পদে 1, 10তম পদেও 1, তার মানে এখানে টোটাল 10টা 1 আছে। এই যে একটু খেয়াল করেন, টোটাল 10টা 1 আছে, 1টা 2টা 3টা ডট ডট ডট। এটা যেহেতু 10তম পদ, 10তম পদে 1, তাহলে টোটাল 10টা 1 আছে। 10টা 1কে যোগ করলে কত হয়? 10। তাহলে আমি কী বললাম? 10তম পদেও 1 আছে, প্রত্যেকটা পদে 1, 10তম পদেও 1 আছে, তাহলে সবাইকে যোগ করলে হবে 10। যদি আমি দেখতাম যে এটা আসলে 15তম পদ, 1 প্লাস 1 প্লাস ডট 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 এরকম করতে করতে 15তম পদে গিয়ে 1 আছে, তাহলে আমি যদি বুঝতাম যে 15তম পদে 1, তাহলে টোটাল 15টা 1 আছে, টোটাল 15টা 1, তাহলে যোগ করলে কত হবে? 15। তাহলে 15তম পদে 1 আছে, আমি জানি প্রত্যেকটা পদে 1, 15তম পদে 1, তাহলে শুরু থেকে 15তম পদ পর্যন্ত সবাইকে যোগ করলে 15 হবে, কারণ 15টা 1 আছে। তাহলে এখানে যদি এটা এই পদটা যদি হইতো 30তম পদ, তাহলে 30টা 1 আছে, যোগ করলে 30। তাহলে যততম পদ যোগফলটা কিন্তু তত হইতেছে। 30তম পদেও 1 আছে, তাহলে সবাইকে যোগ করলে 30 হচ্ছে। 15তম পদে 1 আছে, তাহলে সবাইকে যোগ করলে 15 হচ্ছে। তাহলে nতম পদ, তাহলে সবাইকে যোগ করলে n। কথাটা বুঝেন? যদি এটা 15তম পদ হইতো, যে শুরু থেকে 15তম পদ পর্যন্ত 1 আছে, তাহলে সবাইকে যোগ করলে 15, তাহলে এটা শুরু থেকে nতম পদ পর্যন্ত পৌঁছায় গেছে, তাহলে যোগ করলে n হইতো, তাই না? যোগ করলে n হইতো। ওকে, তাহলে আমরা সামনে মাইনাস আছে, মাইনাস, আর সবাইকে যোগ করলে n। এই জিনিসটা আমাদের স্টুডেন্টরা বুঝতে অনেক কষ্ট হয় যে এটা কি, কেমনে হইলো। এই জন্যই এখানে আমাদের ব্যাখ্যাটা অনেক বেশি পরিমাণে দিলাম, যে আসলে আমরা যে ভিডিওটা করতেছি কেন করতেছি, যে কনফিউশনগুলো যেন দূর করে দিতে পারি, যাতে করে কোনো কনফিউশন না থাকে, কেউ যেন কোনো জায়গাতে আটকে না যায়, আমরা যেন ভালো করে তারা যেন বুঝতে পারে, এই জন্য তো এই ভিডিওটা করা, তাই না? আচ্ছা, ঠিক আছে, এবার চলেন সামনে 6/9 যা আছে তাই থাকুক, আমরা সূত্রটা প্রয়োগ করব এতটুকুর জন্য। মনে আছে ওই যে বলছিলাম সূত্র প্রয়োগের জন্য যা যা করা দরকার, এতটুকুর মধ্যে সূত্রটা প্রয়োগ করব।
আমরা যদি দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ দিই তাহলে আমরা আর এর মান পাবো 10। আমরা যদি দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করি তাহলে আমরা আর এর মান পেয়ে যাব 10। তাহলে আমরা আর এর মান 10 বের হয়েছে। আমরা জানি যে আর এর মানের উপরে নির্ভর করে সূত্র ব্যবহার করতে হয়। আর এর মান যদি 1 এর চেয়ে ছোট হয় তখন একটা সূত্র, আর এর মান যদি 1 এর চেয়ে বড় হয় তখন আরেকটা সূত্র। এখানে আর এর মান 10, তাহলে আর এর মান অবশ্যই 1 এর চাইতে বড়। তাহলে 1 এর চাইতে বড় হইলে সূত্র কি? a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1, এটা হচ্ছে সূত্র। তাহলে এখানে তো আমরা সূত্রটা বসাই। a মানে প্রথম পদ, তাহলে প্রথম পদ 10, r হচ্ছে 10, সূত্রের n, এই জন্য সূত্রের n। কেউ আবার ভাববে না যে 10 টু দি পাওয়ার n বসাই দিয়েছি কিনা, না 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 না, r এর মান 10 আর সূত্রের n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1। আর ওই যে আলাদা করে মাইনাস n ছিল, যে আলাদা করে মাইনাস n। এবার আমরা করব কি, ব্র্যাকেটের বাহিরে যেহেতু 6/9 আছে, ব্র্যাকেটের বাহিরে 6/9, তাহলে আমরা এই 6/9 দ্বারা ব্র্যাকেটের ভিতরে গুণ করে দিব। অঙ্ক শেষ কিন্তু। 6 × 10 = 60, 9 × 9 = 81। 6 দিয়ে n কে গুণ করেন তাহলে 6n ডিভাইডেড বাই 9। ওকে, এখন আমরা এখানে কাটাকাটি করতে পারি। আমরা এখানে 3 দিয়ে কাটতে পারি। 3 × 20 = 60 আর 3 × 27 = 81, 3 × 2 = 6, 3 × 3 = 9। কাটাকাটি করলাম, তাহলে প্রথম n সংখ্যক পদের সমষ্টি বের হইল 20/27 ইন্টু 10 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 2n/3। কিন্তু কথা হচ্ছে আমাদের প্রশ্নে কিন্তু এটা বলা ছিল না। প্রশ্নে বলা ছিল যে তোমরা দেখাও প্রথম n সংখ্যক পদের সমষ্টি 2/3 ইন্টু 10/9 ইন্টু 10 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস n। তাহলে কি আমরা ভুল করলাম? আমাদের তো এখনও এটা বের হয় নাই। না, আমরা ভুল করি নাই। আমাদেরকে আর এক লাইন সামনে আগাইতে হবে, আর এক লাইন সামনে আগাইতে হবে। সেটা হচ্ছে এই যে 20/27 ইন্টু 10 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 2n/3, এই যে লিখলাম, এই পুরো লাইন থেকে আমরা 2/3 কমন নিতে পারি। পুরো লাইন থেকে কি কমন নিতে পারি? 2/3 কমন নিতে পারি। যদি আমরা 2/3 কমন নেই, আপনারা জানেন যে যেটা কমন নেই সেটা দিয়ে সবাইকে ভাগ করতে হয়, যেটা কমন নেই সেটা দিয়ে সবাইকে ভাগ করতে হয়। তাহলে 2/3 দিয়ে যদি 20/27কে আমরা ভাগ করি, চলেন আমি একটু ভাগ করে দেখাই আপনাদেরকে। 20/27কে ভাগ করব 2/3 দ্বারা। যেহেতু আমি 2/3 কমন নিছি, তাহলে 2/3 দ্বারা ভাগ করব। তাহলে 20/27 ভাগ উল্টায় গুণ 3/2, 3 নং 27, 2 20-এর মধ্যে যায় 10 বার, তার মানে আলটিমেটলি রেজাল্ট হবে 10/9। তাহলে আমরা লিখলাম 10/9। 2/3 কমন নিছি, 2/3 দ্বারা এটাকে ভাগ করলে 10/9। আর এই অংশটা তো এটার সাথেই গুণ আকারে আছে, তো এটার সাথে গুণ আকারে থাকলো। এবার 2/3 দ্বারা এটাকে ভাগ করব, 2/3 দ্বারা এটাকে ভাগ করব। তাহলে 2/3 দ্বারা যদি ভাগ করি 2n/3, 2n/3 তাকে ভাগ করব 2/3 দ্বারা। 2n/3 ভাগটা উল্টায় গুণ, তাহলে 3/2, 3 3 কাটা, 2 2 কাটা, আলটিমেটলি রেজাল্ট n। তাহলে আমরা লিখে দিলাম n। তাহলে আমাদের প্রশ্নে বলছিল তোমরা প্রমাণ করে দেখাও। কি বলছিল? প্রমাণ করে দেখাও প্রথম n সংখ্যক পদের সমষ্টি 2/3 ইন্টু 10/9 ইন্টু 10 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস n। এটা আসছে, তাহলে অঙ্কটা প্রমাণ হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা গ নাম্বার প্রশ্নটা সমাধানটা করে ফেলি। গ নাম্বার প্রশ্নে আমাদেরকে কি বলছে? গ নাম্বার প্রশ্নে বলছে x এর উপর কি শর্ত আরোপ করলে 1 নং অনন্ত গুণোত্তর ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। মনে রাখতে হবে আমাদেরকে অধ্যায় 7 থেকে সবচেয়ে বেশি পরিমাণে প্রশ্ন আসে এই যে এরকম একই সংখ্যা বারে বারে দিয়ে দিয়ে তারপর বলবে প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো, এটা একটা প্রশ্ন, আর হচ্ছে অসীমতক সমষ্টি একটা প্রশ্ন। এই দুইটা প্রশ্ন সবচাইতে বেশি পরিমাণে আসে। আচ্ছা, x এর উপর কি শর্ত আরোপ করলে 1 নং অনন্ত গুণোত্তর ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করো। আমরা 1 নং ধারাটি এখন লিখে তারপরে সমাধানটা করব। তাহলে আমরা এই যে এখানের মধ্যে 1 নং ধারাটি লিখে ফেললাম উদ্দীপক থেকে। তাহলে উদ্দীপক থেকে 1 নং ধারাটা লেখা হয়ে গেল। এবার আমরা ধারাটাকে একটু নিয়ে ওকে, তাহলে আমরা ধারাটা লিখে ফেললাম। ধারাটা থেকে প্রথম পদ a = 1, সাধারণ অনুপাত দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে 1/3x - 5। আমরা জানি যে অসীমতক সমষ্টি থাকে, অসীমতক সমষ্টি থাকবে যদি r মডুলাস <1 হয়। যদি r মডুলাস <1 হয় তাহলে অসীমতক সমষ্টি থাকবে। তাহলে r মডুলাস, তাহলে r এর মানটা বসাই দেন, মডুলাসের ভিতরে r এর মানটা বসাই দেন 1/3x - 5।
তাহলে 1/3x - 5 মডুলাস লেস দেন 1। আমি যদি এই মডুলাস চিহ্নটাকে উঠাই দিতে চাই তাহলে আমরা লিখব -1 এর চাইতে বড় +1 এর চাইতে ছোট। এবার আমি এখানের মধ্যে দুইবার কথা বলতে পারবো, এখানের মধ্যে দুইবার কথাটাকে দুইবার বলতে পারবো। একবার 1/3x - 5 এটার মান -1 এর চাইতে বড়, আরেকবার 1/3x - 5 এর মান 1 এর চাইতে ছোট, তাই না? যদি এটার উপরে হাত দিই তাহলে এই হচ্ছে একবার একটা শর্ত, আর যদি এটার উপরে হাত দিই তাহলে এই হচ্ছে একটা শর্ত। তাহলে আমাদের এখানে তো শর্তটা বের হয়ে যাবে, অর্থাৎ x এর উপরে শর্ত আরোপ করব যে x এর মান এতর চাইতে ছোট হইতে হবে, তাহলে অসীমতক সমষ্টি পাওয়া যাবে। x এর মান এতর চাইতে বড় হইতে হবে, তাহলে অসীমতক সমষ্টি পাওয়া যাবে। এই যে আমরা শর্তটা দিয়ে দিচ্ছি, x এর মানের একটা সীমানা দিয়ে দিচ্ছি, x এর মান এতর চাইতে ছোট হইতে হবে, x এর মান এতর চাইতে বড় হইতে হবে, সীমানা শর্ত দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আমরা এখন দুইবার কথা বলবো। -1 এর চাইতে বড় এই অংশটা দিয়ে অঙ্কটা করব, আবার 1 এর চাইতে ছোট এই অংশটা দিয়ে অঙ্কটা করব। তাহলে চলুন আমরা অঙ্কটা করি। প্রথম অংশটা দিয়ে করি, -1 এর চাইতে বড়, তাইলে -1 লেস দেন 1/3x - 5। আমরা এটাকে বিপরীতকরণ করবো, অর্থাৎ এটাকে উল্টায়া দিব। বিপরীতকরণ যাকে বলা হয়, বিপরীতকরণ করলে অসমতার চিহ্নটা পরিবর্তন হয়ে যায় আর এই এক্সটা উপরের দিকে উঠে যাবে। আচ্ছা, তাহলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিপরীতকরণ করে দিলাম, তাহলে অসমতার চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেছে। ছিল কিন্তু আগে এইভাবে, এখন অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে গেছে। আমরা উভয় পক্ষের সাথে 5 যোগ করে দিব, কারণ আমাদের টার্গেট থাকবে এক্সকে একা বানানো। তাহলে +5, উভয় পক্ষের সাথে +5। আচ্ছা দেখেন এখন এক্স একা হয়েছে, এক্সের সাথে 3 গুণ আকারে আছে, উভয় পক্ষকে 3 দিয়ে ভাগ দিব। কাটাকাটি করার পরে এক্স এর মান আমাদের সামনে চলে আসলো এক্স লেস দেন 4/3। এক্স এর মান 4/3 এর চেয়ে ছোট, এক্স এর মান 4/3 এর চেয়ে ছোট, সেটাই সুন্দর করে লিখে দিলাম, এক্স লেস দেন 4/3, একই অর্থ। এবার আরেকটা ছিল না, আরেকটা, সেটা কি ছিল যে 1/3x - 5 লেস দেন 1 ছিল কিনা? আমরা এখন তাকে বিপরীতকরণ করে দিলাম, বিপরীতকরণ। তাহলে বিপরীতকরণ করার কারণে অসমতার চিহ্নটা পরিবর্তন হয়ে গেল, আগের মতোই একই সিস্টেমে অঙ্কটা করলাম। করার পরে আমাদের সামনে চলে আসলো এক্স এর মান 2 এর চেয়ে বড়, এক্স গ্রেটার দেন 2। তার মানে এক্স এর মান যদি 2 এর চেয়ে বড় হয় তাহলেও অসীমতক সমষ্টি থাকবে। তাহলে আমরা এই অঙ্কটা, আমাদেরকে যেই ধারাটা দেওয়া ছিল উদ্দীপকে যেই ধারাটা দেওয়া ছিল, এই ধারাটার অসীমতক সমষ্টি যদি আমরা পাইতে চাই, এই ধারাটার অসীমতক সমষ্টি যদি আমরা পাইতে চাই, তাহলে এক্স এর মান হইতে হবে 4/3 এর চেয়ে ছোট, আর নয়তো 2 এর চেয়ে বড়। যদি এক্স এর মান 4/3 এর চেয়ে ছোট মানগুলো আপনি ওই ধারার মধ্যে বসান, অসীমতক সমষ্টি পাবেন। আর নয়তো এক্স এর মান 2 এর চেয়ে বড় বসান, 2 এর চেয়ে বড়, তাহলে অসীমতক সমষ্টি পাওয়া যাবে। আচ্ছা, তাহলে আমরা এই শর্তটা এখানে আমাদের জানাই দিচ্ছি যে নির্ণয়ের শর্ত এক্স এর মান 2 এর চেয়ে বড় অথবা এক্স এর মান 4/3 এর চেয়ে ছোট। এবার অসীমতক সমষ্টি আমাদেরকে বের করতে বলছে, অসীমতক সমষ্টি। তাহলে s ইনফিনিটি = a/1 - r। একটু বড় করে দেখাই, a/1 - r। আমরা a মানে প্রথম পদ, r মানে সাধারণ অনুপাত। ক্যালকুলেশন করার পর একদম ইজি ক্যালকুলেশন করার পরে রেজাল্ট চলে আসছে 3x - 5 / 3x - 6। তাহলে আমরা দেখলাম যে চট্টগ্রাম বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটা আসলো, সেই সৃজনশীল প্রশ্নটার সমাধান আমাদের শেষ।